ট্রেনার হতে গেলে আমাকে কিন্তু আবার নিজেকে অনেক ট্রেনিং নিতে হবে। তো আমি অনেক ট্রেনিং এ যদি অনুমতি দিত আমি ক্লাসে পিছনে বসে থাকতাম গিয়ে গিয়ে। ট্রেনিং আমাকে দেয় নলেজ, আমাকে দেয় স্কিল, আর হচ্ছে আমার অ্যাটিটিউডকে চেঞ্জ করে। এখন তো ওই যে ক্যাম্পাস টু কর্পোরেট একটা ভালো একটা গ্যাপ, মানে স্টুডেন্টরা বলতেছে জব নাই, গ্রাজুয়েশন কমপ্লিট করার পর বলছে যে জব মার্কেটে জব নেই, আর এদিকে যারা আর কি লোক হায়ার করবে তারা বলতেছে যে যোগ্য লোক পাইতেছি না। আমি বলি যে একজন বিবিএ এমবিএ থেকে বা বিবিএ পাশ করার থেকে সে যদি একটা ডিপ্লোমা ইন সামথিং টেকনিক্যাল সাবজেক্টে করে, তার কিন্তু জব স্কোপ মানে পাওয়াটা অনেক ইজি হয়। আমাদেরকে বলতো যে যারা ডিপ্লোমা ইন পার্সোনাল ম্যানেজমেন্ট করেছে শুধু পাঠিয়ে দেন, চাকরি নিয়ে নেবো তাদেরকে। একটা সময় আমরা বলতাম যে ফ্রিল্যান্স ট্রেনার হয়ে বাঁচা যায় প্রফেশনে। আমরা যখন মোবাইল কিনতে কোনো মোবাইল শপে যাই তখন কি গিয়ে জিজ্ঞেস করি এই মোবাইলে কি কথা বলা যায়, কথা শোনা যায়? নিশ্চয়ই জিজ্ঞেস করি না, কারণ আমরা জানি এটা হচ্ছে মোবাইলের বেসিক ফিচার। আমরা জিজ্ঞেস করি এটার বিল্ট ইন মেমোরি কত, সাউন্ড কোয়ালিটি কেমন, ক্যামেরা কোয়ালিটি কেমন, এই জিনিসগুলো আমরা জিজ্ঞেস করি। আপনার যখন হার্ড স্কিল থাকবে আপনি তখন যে কোনো জায়গায় অ্যাক্সেস পাবেন ইন্টারভিউর জন্য, ইটস আ গেটওয়ে। কিন্তু আপনার ইন্টারভিউতে সিলেকশনের জন্য বা একটা জবের রিটেনশনের জন্য আপনার দরকার সফট স্কিল ট্রেনিং। সো ট্রেনিং সব ক্ষেত্রেই দরকার হয়। আমরা অনেক সময় এই জিনিসটার ইম্পর্টেন্সটা বুঝতে পারি না। আজকে এমন একজনকে আমরা নিয়ে আসছি যিনি একাধারে ফেইথ বাংলাদেশের ফাউন্ডার ডিরেক্টর, তিনি ফর্মার কনসালটেন্ট অফ ইউএনডিপি বাংলাদেশ, ইউএন ওয়েমেন বাংলাদেশে ছিলেন, এবং এরকম আরো অনেক অনেক কথা আমি বলে শেষ করতে পারবো না। ম্যাম আপনি বেটার বলেন। আচ্ছা, যেটা হচ্ছে প্রথম তো নামটাই বলতেই হয়, নীলুফার আহমেদ করিম আমার নাম। আমার পড়াশোনা হচ্ছে অর্থনীতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। তারপরে আমি ওখান থেকে পাশ করার পরে আমি প্রথম চাকরি করি 1 বছর বিআইডিএস এ রিসার্চার হিসেবে, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ, যেটা বিআইডিএস। তারপরে আমি চাকরি পাই AG1 এ, বাংলাদেশ, তখন বাংলাদেশ ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট সেন্টার বলতো, BMDC। সো ওখানে আমি 81 সাল থেকে মানে ট্রেনার হিসেবে জয়েন করি। তো ওখান থেকে আমার আসলে ট্রেনিং এর শুরু বলা যায়। আর বাকি আমার অনেক শখ আছে, মানে পেশাগত ছাড়াও আমার শখের জন্য আমি বাংলাদেশ বেতারের, আমি প্রথমে অ্যানাউন্সার ছিলাম এবং তারপর নিউজ রিডার। আমি এখনো নিউজ রিডার ছেড়ে দেইনি, তবে করোনা হওয়ার পর থেকে কণ্ঠ প্রায় আমার বিরূপ হয়ে যায়, সেজন্য হয়তো বেতারে যেতে পারি না। গান করতে পছন্দ করি শখে। আচ্ছা, ভেরি গ্রেট। এটাই আর কি। আর একটু ট্রেনিং লাইনে আমি AG1 থেকে আছি। আমরা বলবো যে আপনি ট্রেনিং ইন্ডাস্ট্রিতে একটা রেভুলেশন করেছেন, এবং মেয়েদের জন্য আপনি যেটা করেছেন, যেমন একটা অ্যাওয়ার্ড সেরিমনিতেই আপনার সাথে আমার প্রথম দেখা হয়েছিল, তখন আপনি বলেছিলেন যে মেয়েদের জন্য আলাদা একটা আপনি ট্রেনিং সেশনের ব্যবস্থা করেছিলেন, এন্টারপ্রেনিউর। ওইটা নিয়ে একটু বলেন। আচ্ছা, আমি সেটা বলি। যেটা হচ্ছে আমি যখন বিএম এ জয়েন করি তখন আসলে মেয়েরা তো নারী হিসেবে ট্রেনার পাওয়া খুব মুশকিল। কয়জন ছিল সেই 81 সালে? তো আমাদের ফ্যাকাল্টির মধ্যে আমরা মাত্র 3 জন ছিলাম, এবং 2 জন যে আপা ছিলেন ওরা অনেক সিনিয়র ছিলেন। তো আমি তখন বলা যায় যে ইউনিভার্সিটি থেকে পাশ করে 1 বছর শুধু বিআইডিএস এ কাজ করেছি। তো তারপরে তো বিএম এ কাজ করলাম, শুরু করলাম। তো যেটা হচ্ছে আমি ওখানে ট্রেনিং এ আমি দেখতে পাই যে আমাদের নারী কর্মকর্তা আসলে খুবই কম, এবং বিআইএম বা বিএম, তখন বিএমডিসি, এটা মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রির একটি ইনস্টিটিউট প্রতিষ্ঠান, এবং এটা তখনকার দিনে আমি মনে করবো যে 81 এর দিকে বা তার আগে বাংলাদেশে তেমন কোনো ট্রেনিং সেন্টার ছিল না, এবং বিশেষ করে ম্যানেজমেন্ট ট্রেনিং। তো তখন ব্যাংকেরও তো ট্রেনিং, এখন তো সবারই ট্রেনিং সেন্টার আছে। তো তখন দেখা যেত যে এনজিও, ব্যাংক, কর্পোরেশন, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন সবাই ট্রেনিং এর জন্য বিআইএম এ আসতো। তো তখন আমি বেশিরভাগ ক্ষেত্রেই দেখতে পেতাম যে এনজিও থেকে হলেও
যারা গভর্নমেন্টে কাজ করছে, কর্পোরেশন গুলোতে কাজ করছে বা মাল্টিন্যাশনালে কাজ করছে, তাদের মধ্যে নারী প্রায় ছিলই না। এবং আমার পার্টিসিপেন্টদের বেশিরভাগ দেখতাম যে 100%ই হচ্ছে আমার মেইল পার্টিসিপেন্ট, 1-2 হয়তো নারী আমি পেয়ে যেতাম। তো আমি 84-এ বিআইএম থেকে আমি একটা জাপানে ট্রেনিং এ যাই, ফিলিপিন্স আর জাপানে এডিবির। তো ফিলিপিন্সে আমি গিয়ে দেখি যে অনেক নারী, এবং আমার টিচারও বেশিরভাগ আমাদেরকে নারীরা। 1 মাস ছিলাম ডেভেলপমেন্ট একাডেমি অফ দ্য ফিলিপিন্সে, এবং আমাদের বেশিরভাগ ট্রেনার এবং টিচাররা নারী ছিলেন। এবং জাপানে যাওয়ার পরে অবশ্য জাপানে আমি দেখেছি, আমাদের 1 মাস ছিল ফিলিপিন, 1 মাস জাপানে। তো জাপানে আমি দেখেছি যে অনেক নারীদেরকে আমরা দেখতে পাচ্ছি, বাট উপরের লেভেলে কম। কিন্তু ফিলিপিন্স আমি দেখেছি উপরের লেভেলে অনেক নারী। আমি ফিরে আসার পরে আমার মাথায় শুধু কাজ করছে যে আমি নারীদের জন্য ম্যানেজমেন্ট ট্রেনিং আর একটু বাড়াতে হবে। সো আমি ডিজাইন করলাম উইমেন ইন ম্যানেজমেন্ট কোর্স প্রথম। সো ডিজি বললো যে তুমি ডিজাইন করে আমাদেরকে আবার জমা দিতে হতো যদি আমরা নতুন কোনো ট্রেনিং করতে চাই। ওটার অবজেক্টিভ কি, আমার মেথড কি হবে, আমার কন্টেন্ট কি হবে, না এগুলো তো একটা ট্রেনিং এর একটা অংশ। তো তখন ডিজি স্যার বলেন যে তুমি মেয়েদের জন্য, মহিলাদের জন্য আবার আলাদা কোর্স করবা কেন? ওনারা তো যে কোনো ট্রেনিং এ আসতে পারে। আমি স্যার, আমি যখন দেখি যে ওনারা 1-2 আসেন, ওনারা ক্লাসে কথা কম বলেন, হ্যাঁ, এবং ওনাদেরকে আমি সেরকম ভাবে আমি চাই যে আমি কিছু বিষয় আছে নারীরা যারা ব্যবস্থাপনায় আছে তাদেরকে আমার মনে হয় যে তাদেরকে কন্টেন্ট গুলো বা সাবজেক্ট গুলো একটু ডিফারেন্ট ওয়েতে দিতে হবে। হ্যাঁ, যেমন ওই তখন থেকে আমার যে অ্যাসার্টিভনেস এর ধারণা হলো যে একজন নারী কত সাবমিসিভ বা প্যাসিভ, নট, হ্যাঁ, নট, আমরা কি বলি যে আমরা হয় অ্যাসার্টিভ, প্যাসিভ, অথবা আমি অ্যাগ্রেসিভ হয়ে যাই। সো আমি চাই যে নারীরা অ্যাসার্টিভ হবে। তারপরে তাদের কনফ্লিক্ট ম্যানেজমেন্টে মেয়েদের রোলটা আমি দেখি যে তারা ওই যে প্যাসিভ রোলের জন্য তারা কথা বলেন না, তারা পিছিয়ে থাকেন, তারা অনেক কিছু তারা অন্যদের সাথে শেয়ার করতে পারেন না, ছেলেদের সাথে কলিগদের সাথে তাদের ওই মিশাটা হয় না বলে তারা অনেক কিছু থেকে, ইভেন একটা অফিসে আমার লিভ রুল কি, আমার সার্ভিস রুল কি, এটাও দেখা যাচ্ছে যে নারীরা কম যাচ্ছেন। তারা অফিস করে ওনারা যাচ্ছেন যে ঘরে কতক্ষণে ফিরবেন, বিকজ একজন নারীর কিন্তু একটা ডুয়েল রোল, দ্বৈত ভূমিকা, তার কাজ কর্মক্ষেত্র এবং তার সঙ্গে সে কিন্তু তার ঘরের যে কাজটা সেটাকে কিন্তু উনি বাদ দিতে পারছেন না। যেটা একজন পুরুষ দেরি করে বাসায় গেলেও চলবে, যেটা একজন নারীকে অফিসের পরে তাড়াতাড়ি ফিরতে হবে, এবং উনি ওখানেও কিন্তু কম সময় পাচ্ছেন যে ওয়ার্ল্ড সম্পর্কে ধারণা নেওয়ার জন্য। তারপরে ডিজাইন করার পরে স্যার বললো যে দেখো পার্টিসিপেন্ট পাও কি না। সো আমি অ্যাড দিলাম। তো তখন তো আর এরকম এত ফেসবুক বা এগুলো ছিল না, তখন আমরা চিঠি পাঠাতাম, সবগুলো অফিসে চিঠি পাঠালাম, ফোন করলাম, নিজে কিছু কিছু জায়গায় আমার এই যে কন্টেন্ট নিয়ে নিয়ে দেখা করলাম। প্রথম ট্রেনিং এ আমার 70-এর উপরে পার্টিসিপেন্টের নাম এসে গেল। 70-দেরকে নিয়ে আমি তো একটা ট্রেনিং করতে পারবো না, বিকজ আমি সবসময় চিন্তা করি যে একটা ট্রেনিং এর আইডিয়াল যে নাম্বারটা, সো 16 থেকে 20 খুব ভালো একটা নাম্বার ইন্টারাক্ট করার জন্য। বিকজ আমার ট্রেনার হিসেবে আমি পার্টিসিপেন্টদের সাথে আমার একটা আই কন্ট্যাক্ট থাকতে হবে এবং তাদেরকে বুঝতে হবে, এবং এই যে কোয়েশ্চেন অ্যান্সার সেশন সেখানে তাদের কথা আমার শুনতে হবে এবং আমাকে উত্তর দিতে হবে। খুব বেশি পার্টিসিপেট হলে আমি কিন্তু তাদের প্রতি আমি সেইভাবে মানে মনোযোগ দিতে পারবো না। তারপরে বললাম ঠিক আছে 25, ওকে। সো আমি ওদেরকে তখন 25 করে আমি 3টা, সবাই প্রথম ট্রেনিং এ আসবে। আচ্ছা, না আমি পরে ট্রেনিং আসবো না। ফোন করে তখন তো খালি ফোন আর কি, ল্যান্ডলাইন ফোন আমাকে খোঁজে, আর এত ফোন আসছে আমার অপারেটর অস্থির হয়ে যাচ্ছে, ম্যাম আপনার খালি ফোন আসছে। তো আমি করলাম ট্রেনিং গুলো, এবং আমি অনেকগুলো ট্রেনিং তখন পরপর, এটার পরে আমি ট্রেনিং গুলো করলাম। এটা গেল আমার উইমেন ইন ম্যানেজমেন্ট ট্রেনিং। আচ্ছা, তারপরে আমি দেখলাম যে আমাদের অর্গানাইজেশনে বিআইএম এ বাংলাদেশ ব্যাংক থেকে এবং সম্ভবত ওয়ার্ল্ড ব্যাংকের একটা প্রজেক্ট, আমি ঠিক এই মুহূর্তে এডিবি অথবা ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্ট, সেটা হচ্ছে এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট ট্রেনিং। তো একজন আমাদেরই একজন, আমরা এক একটা ট্রেনিং এ আমরা একজন কোঅর্ডিনেটর থাকতাম এক এক বিষয়ের উপরে। সো উনি তখন ওটার কোঅর্ডিনেটর, উনি তখন ডাইরেক্টর। তো উনি যখন ট্রেনিং গুলো করছে আমি নিজেই আমি আমাদের
বললাম না যে আমি যেটা বলতে চাই যে একজন ট্রেনার হতে গেলে আমাকে কিন্তু আমার নিজেকে অনেক ট্রেনিং নিতে হবে। হ্যাঁ। তো আমি অনেক ট্রেনিং এ যদি অনুমতি দিত আমি ক্লাসে পিছনে বসে থাকতাম গিয়ে গিয়ে, যাতে আমি ওই বিষয়টা সম্পর্কে আরেকটু ভালো ধারণা রাখতে পারি, আমার কলিগরা কিভাবে ট্রেনিং দিচ্ছেন সেটা আমি দেখতে পারি, যে সবচেয়ে বেশি জনপ্রিয় ট্রেনার উনি কিভাবে ক্লাস দিচ্ছেন, আমি সবকিছু তখন পিছনে বসে বসে খেয়াল করার জন্য। আর বিআইএমএ জয়েন করার পরে তো টিওটি পেয়েছি, ট্রেনিং অফ ট্রেনার্স। তারপর নিজে যে কত অসংখ্য টিওটি আমি নিজে অর্গানাইজ করেছি, তার এখন আমি নাম্বার হয়তো বলতেও পারবো না। এভরি ইয়ার কতগুলো করে টিওটি করে দিচ্ছি। তো যেটা বললাম, তখন আমার মনে হলো, ও তখন আবার ইউএসএআইডির একটা প্রজেক্ট মাইডাস এর সাথে চলছিল। আচ্ছা, এবং মাইডাসটা তখন কিন্তু একদম আমাদের 27 নম্বরের মোড়ে 2 তলা বিল্ডিং, এবং ওটা খুব ভালো একটা রিচ লাইব্রেরি ছিল। আর আমি ট্রেনিং এর পাশাপাশি সবসময় আমি রিসার্চের সাথে কাজ করে আসছি। আমি কিন্তু এখনো রিসার্চ করছি। আমি এর মধ্যে সলিডারিটি সেন্টার, যেটা আমেরিকান একটা অর্গানাইজেশন, আমি গার্মেন্টস সেক্টরে জেন্ডার বেস ভায়োলেন্সের উপরে আমরা ওদের সাথে একটা কাজ করলাম। সো আমি এখনো কিন্তু গবেষণা এবং ট্রেনিং এর সাথে জড়িত। এবং আমি মনে করি যে একজন ভালো ট্রেনার হতে গেলে অন্য দিকগুলো সম্পর্কেও ধারণা থাকলে ইউ ক্যান গিভ এক্সাম্পলস ইন ইউর ক্লাসেস। হ্যাঁ, তো আপনি যদি একটা অর্গানাইজেশন কিভাবে চলছে, আপনি কিছু গবেষণাগুলো করেন, যেমন আমি এখন জেন্ডার স্পেশালিস্ট হিসেবে বেশি কাজ করছি ইউএন ওমেন এর সাথে। তো সেগুলো আমাকে খুব প্লাস পয়েন্ট হয় যখন আমি আবার নিজের গবেষণার রেজাল্ট গুলো আমি ক্লাসে শেয়ার করতে পারি। আচ্ছা, তখন আমি বললাম যে আমি খুব লাইব্রেরিতে ইউজ করতাম মাইডাসের। তো তখন আমি দেখলাম যে ওরা একটা মাইডাসে একটা ট্রেনিং অর্গানাইজ করতেছে উইমেন এন্টারপ্রেনারদের জন্য। তো আমি ওখানে পার্টিসিপেন্ট হয়ে গেলাম, এবং আমি ওখানে তারা কিছু অল্প হলেও ফিস নিচ্ছিল। আমি অফিস থেকে ছুটি নিয়েছি। আমাদের গভর্নমেন্ট অর্গানাইজেশন গুলোতে তখন আমরা অফিস থেকে কোনো আমাকে যে ট্রেনিং এর যে ফিসটা সেটা দেওয়ার মতন ছিল না, মানে বাজেট ছিল না। আপনি বিদেশে যান বা অন্য কেউ যদি আপনাকে দেয় তাহলে ঠিক আছে। সো বাইরের অনেক ট্রেনিং গেছি। তো আমি সেখানে নিজে পার্টিসিপেন্ট হলাম। হওয়ার পরে ওনারা আমাকে আবার মানে ভালো করার জন্য আমি তাদের আবার রিসোর্স পার্সন হয়ে গেলাম ইউএসএআইডি প্রজেক্টে। এবং তারপরে আমি আমার অফিসে আমি এসে বললাম যে আমি উইমেনদের জন্য আলাদা উইমেন এন্টারপ্রেনারশিপ ট্রেনিং করতে চাই, কিন্তু আমার অফিস আমাকে এই অনুমতিটা দেয় নাই। আচ্ছা, এর মধ্যে কথা প্রসঙ্গে যখন আমি ইউএসএআইডি ওদের সাথে আমি কিছু কিছু ক্লাস নিচ্ছি, আইএলওর একজন একটা প্রজেক্টে তখন আমার হাজবেন্ড একটু কাজ করছে। তো একটা গেট টুগেদারে ওখানকার যিনি সিটিএ চিফ টেকনিক্যাল অ্যাডভাইজার, আমি ওনার সাথে কথা বলছি। আমি উইমেন এন্টারপ্রেনারশিপ নিয়ে যখন ওনার সাথে আমি কথা বলছি, ওনার মাথাটা ক্লিক করলো এবং উনি বললো যে আমি একটা ট্রেনিং ডিজাইন করব। ওনারা ট্রেনিং এর মধ্যে আছেন যে আমি একটা ট্রেনিং ডিজাইন করব, এবং ওনার প্রজেক্টটা ছিল উইথ এমপ্লয়ার্স ফেডারেশন। আচ্ছা, এখন যেটা এমপ্লয়ার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ ছিল তখন নামটা, তো প্রোডাক্টিভিটি সার্ভিসেস উইং বলে ওনারা তখন শুরু করে একটা ওনাদের প্রজেক্ট ছিল। তো উনি তখন উনি নিজে আমাকে বললেন যে আমি ডিজাইন করছি তোমার জন্য, শুধু যে তুমি এই ট্রেনিংটা ডিজাইন করো। এবং আমাকে তখন ডেজিগনেশন দেওয়া হলো উইমেন এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট স্পেশালিস্ট। আচ্ছা, দিয়ে আমার অফিসকে বললো। তো আমাদের আবার লিয়েন নেওয়া আমাদের সুবিধা ছিল। আর বিআইএমএ একটা ছিল যে আমি লিয়েন নিতে পারি, অথবা আমি যদি কাজ করি অন্য জায়গায়, আমি 50% অফিসকে দিয়ে আর 50% আমাকে দিবে। আমরা এইভাবে কাজ করি, শেয়ারিং এর মধ্যে। হ্যাঁ, আমি অর্ধেক 50%, এবং ওই 50% আবার বিআইএম এর যে ফান্ড সেখানে যাবে, এবং সেটার আবার ভাগ হয়ে যাবে। ওটা আবার একটা ভাগ যাবে অফিসের ফান্ডে থাকবে, আরেকটা হচ্ছে ডিজি থেকে শুরু করে একদম আমার যে ক্লিনার, তারা সবাই সমানভাবে ওই টাকাটা ভাগ হবে। আচ্ছা, সো দেখা যায় যে বিভিন্ন কনসালটেন্সি প্রজেক্ট থেকে যে টাকাগুলো আসতো, সো দেখা যায় বোনাসের সাথে ওরাও অনেক পেয়ে যেত। আচ্ছা, সো এই সুযোগটা আমাদের থাকাতে আমি কিন্তু অনেক কাজ করেছি বাইরে, আমি অনেক কেয়ারের সাথে কাজ করেছি। আর বিআইএমএ যখন আমি উইমেন ইন ম্যানেজমেন্ট ট্রেনিংটা করি, তখন আমার কেয়ার থেকে কিছু পার্টিসিপেন্ট ছিলেন উপরের লেভেলের। সো তারা আমাকে পরবর্তীতে বললো যে আপনি একটা ম্যানুয়াল করে শুধু আমাদের জন্য উইমেন ইন ম্যানেজমেন্ট ট্রেনিং দেন, এবং ওই উইমেন ইন ম্যানেজমেন্ট ট্রেনিং এ শুধু আমাদের নারীরা থাকবে না,
আমাদের মেল কালিগরাও পার্টিসিপেট থাকবে ওটাতে, এবং তারাও জানবে যে একজন মানে নারীকে আমার কলিগ হিসেবে কাজ করতে গেলে তাদের যে আলাদা ধরনের কিছু নিড আছে সেটা যাতে আমরা অ্যাড্রেস করতে পারি। সো আমি তখন ম্যানুয়াল তৈরি করে আমি কেয়ারের জন্য বেশ কিছুদিন কনসালটেন্ট ছিলাম। আচ্ছা, হ্যাঁ, এইভাবে আমি যেতে পেরেছি। দ্যাটস গ্রেট। ম্যাম, অনেকেই বলেন যে ট্রেনিং করে লাভ নেই, শুধু বই পড়ো। আচ্ছা, আপনার কাছে ম্যাম কি মনে হয় যে আসলে ট্রেনিং এর গুরুত্বটা আসলে কতটুকু একজন মানুষের পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য? আচ্ছা, আমি যদি একদম সিম্পল ওয়েতে বলি, সিম্পল ওয়েটা হচ্ছে আমরা ছোটবেলা থেকে জন্মের পর থেকে আমরা যা কিছু শিখি, হ্যাঁ, আমরা কিন্তু ওটা আমার ফ্যামিলি মেম্বারদের কাছ থেকে আমরা ট্রেনিং পাই, তাই না? হ্যাঁ, ঠিক না? জি। আমাকে কি করতে হবে? So, আমাদের ট্রেনিং এ আমরা দুটো কথা বলি না, যে একটা হচ্ছে অন দ্য জব ট্রেনিং আর অফ দ্য জব ট্রেনিং। একটা হচ্ছে আমার অর্গানাইজেশন থেকে আমাদের যে এটা আমার অন দ্য জব ট্রেনিং, আমি ওখান থেকে কাজ করে করে শিখি। কিন্তু আমরা ফ্যামিলি থেকে, এই যে আমরা নারীরা আমরা কি করি, আমি ছেলেদের কথা একটু কম বললাম, তাদেরকে মায়ের একটু বেশি আদর দিয়ে ঘরের কাজ শেখায় না, বা তারা এটা হয়তো আমাদের সোসাইটি বা কালচার মধ্যে নাই। কিন্তু আমরা মেয়েরা যারা ছোটবেলা থেকে মায়ের সাথে কাজ করে করে আমরা গৃহকর্মে আমরা সমান পারদর্শী হই, বাইরের সাথে সাথে লেখাপড়ার পাশাপাশি। এটা আমরা কোথায় শিখি? দ্যাট ইজ অলসো ট্রেনিং। আমি সূচিকর্ম শিখছি, আমি রান্না শিখছি, ঘর কিভাবে গুছাবো শিখছি। হ্যাঁ, আমি কিন্তু একজন আবার আমি ইন্টেরিয়র ডিজাইনারও। হ্যাঁ, আমাকে কিন্তু বাইরে গিয়ে ট্রেনিং নিতে হয় নাই। আমরা ঘর কিভাবে গুছাবো, সাজাবো, এগুলো কিন্তু আমরা ট্রেনিং প্রাপ্ত হই ফ্রম মাই ফ্যামিলি মেম্বার্স। তো হ্যাঁ, তো সেইভাবে আমি বলি যে, আর যখন দুটো জিনিস, একটা হচ্ছে এডুকেশন, একটা হচ্ছে আমরা বলি ট্রেনিং। এডুকেশনটা আমরা বলি জেনারেল, এবং আমার প্রফেশন জগতে যাওয়ার জন্য আমার এডুকেশনটা দরকার। আচ্ছা, কিন্তু ট্রেনিংটা হচ্ছে আমার জব রিলেটেড, আমার কর্মক্ষেত্রে আমার কাজটাকে আমি কিভাবে আরো ভালো করে করতে পারবো সেটার জন্য আমার ট্রেনিং অবশ্যই দরকার। মনে করেন যে আমরা অনেক বড় বড় ব্যাংকার দেখেছি, তিনি লিটারেচার থেকে পড়ে এসেছেন, উনি হিস্ট্রি থেকে পড়ে এসেছেন, হ্যাঁ, অন্যান্য কোনো সাবজেক্ট। কিন্তু আমরা যখন বলি যে ও ব্যাংকার, মাস্ট বি ফ্রম ইকোনমিক্স, ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, কমার্স ব্যাকগ্রাউন্ড, না হলে উনি ব্যাংকার হবে কি করে? বাট আমার চাকরি পাওয়ার জন্য ওইটা আমার একটা ফাউন্ডেশন, যে আমার এডুকেশনটা লাগবে একটা পর্যায়ে। কিন্তু যখন আমি চাকরিতে যাব, ওই চাকরির কাজগুলো, আমার পেশাগত কাজের দক্ষতা, সেটা বাড়ানোর জন্য আমার কিন্তু ট্রেনিং দরকারই হবে। যেটা আমি অন দ্য জব বলি আর অফ দ্য জব বলি, আমার ট্রেনিং দরকার। আর ট্রেনিং আমরা বলি একটা কন্টিনিউয়াস প্রসেস। আর ট্রেনিং আমরা কি বলি? নলেজ, স্কিল এর অ্যাটিটিউড। ট্রেনিং আমাকে দেয় নলেজ, আমাকে দেয় স্কিল, আর একটা হচ্ছে আমার অ্যাটিটিউডকে চেঞ্জ করে। এই যে আমি যে ট্রেনিং গুলো করে যাই, আমার পার্টিসিপেন্টরা যখন ক্লাসে আসে সবাই মনে হয় ছোট হয়ে যায়, তখন বয়স কমে যায় তাদের ট্রেনিং আসার পরে। হ্যাঁ, এবং তারা কিভাবে মিশছে, কথা বলছে, এবং আমি তাদের সাথে তো আমি সবসময় ফানও করি। আমি শুধুমাত্র ওই যে টপিক না, হ্যাঁ, আমি অনেক গেমস করাই, আমি অনেক এনার্জাইজার দেই, ইভেন আমি একটু গান করতে পছন্দ করি, এটা আমার একটা প্লাস পয়েন্ট। আমি ওদেরকে নিয়ে গান করি, একটা কালচার শো করে ফেলি। ট্রেনিং এর শেষে আমরা সবাইকে দিয়ে, এবং পার্টিসিপেন্টদের মধ্যে কার কি ধরনের কোয়ালিটি আছে, কেউ আবৃত্তি করে, কেউ গান করে, এগুলা আমার মনে করে যে আমার ট্রেনিং এর জন্য একটা প্লাস পয়েন্ট। হ্যাঁ, এবং ট্রেনিং অবশ্যই দরকার। আরেকটা হচ্ছে যে আমরা যখন চাকরি জগতে আসলাম প্রথম, তখন কিন্তু তো ট্রেনিং ছিল না। এখন বিভিন্ন জায়গায় ট্রেনিং হচ্ছে, আমার ফেসবুকে আমরা নানান রকম জিনিস জানতে পারছি, এবং ট্রেনিং হচ্ছে আমার অনলাইনে, আমরা ট্রেনিং নিতে পারছি। আমি যখন রেডিওতে প্রথম উপস্থাপনার জন্য আমি অডিশন দিই, আমি তো কোনো ট্রেনিং পাই নাই। আর এখন অনেক ইনস্টিটিউট আছে, ওরা ভয়েসের জন্য ট্রেনিং নিচ্ছে, নিয়ে তারা নিউজ রিডার হওয়ার জন্য তারা অডিশন দিচ্ছে। এই যে ট্রেনিংটা পাচ্ছে, এটা তো তাদেরকে কত সুবিধা হচ্ছে। হ্যাঁ, অনেক অ্যাডভান্স লেভেলে নিয়ে যাচ্ছে, চলাটা সহজ করে দিচ্ছে। আর ওয়ার্ল্ডও তো এগিয়ে যাচ্ছে, এখন নতুন নতুন টেকনোলজি আসছে, তাই না? সো এই টেকনিক্যাল নো হাউ তো নতুন করে সবাইকে জানতে হবে। এটা আমি কোথা থেকে জানবো, তাই না?
এটা শুধু বই পড়েও হবে না, বই পড়া একটা অবশ্য বড় জিনিস, হ্যাঁ বই পড়তে হবে, সাথে ট্রেনিংও, তার সাথে তার ট্রেনিংটাও লাগবে। একদম। আচ্ছা ম্যাম, আরেকটা জিনিস আমার যেটা জানতে ইচ্ছা করে সেটা হচ্ছে যে এখন তো ওই যে ক্যাম্পাস টু কর্পোরেট একটা ভালো একটা গ্যাপ, মানে স্টুডেন্টরা বলতেছে জব নাই, মানে যারা পাশ করতেছে গ্রাজুয়েশন কমপ্লিট করার পর বলছে যে জব মার্কেটে জব নেই, আর এদিকে কর্পোরেট যারা আছে যারা আর কি লোক হায়ার করবে তারা বলতেছে যে যোগ্য লোক পাইতেছে না। এই যে ডিফারেন্স, এখন আপনার কি মনে হয় যে ভার্সিটি থেকে কি ওদের কোনো ট্রেনিং নেওয়া উচিত? কি করবে যে একজন অ্যাকাউন্টিং এ মেজর করতেছে বা মার্কেটিং এ মেজর করতেছে, মানে ট্রেনিংটা কি তখন স্টুডেন্ট লাইফ থেকে শুরু করা উচিত নাকি শেষ করার পরে? আপনি একটু যদি বলতেন। আচ্ছা, আমার কাছে যেটা মনে হয় যে আমরা একটা স্রোতের মধ্যে গিয়ে, আমার কাছে মনে হচ্ছে যে এখন বাচ্চারা তখন মনে হচ্ছে আমি বিবিএ করবো, এমবিএ করবো। এখানে আমার মনে একটা এখানে সাপ্লাই এন্ড ডিমান্ডের একটা ব্যাপার আছে। আমার কিভাবে মানে কোন যোগ্যতার লোক দরকার, সেখানে যদি আমার বেশি হয়ে যায় তখন আমি কি করব? আমার অনেক বিবিএ এমবিএ আছে, তখন আমি কাদেরকে কোন থেকে আবার বাছাই করবো? হ্যাঁ, তখন আমি নিব, তখন আমার সব বড় বড় ইউনিভার্সিটি গুলো আমি নিব, কিন্তু আমার এখানে ছোট ছোট অনেক ইউনিভার্সিটি এখন আছে। এটা তো এখন প্রাইভেট সেক্টরে অনেক ইউনিভার্সিটি, অনেক বিবিএমবি আছে, এখন তারা কিন্তু তখন চাকরি পাচ্ছে না, হয়তো তাদের রেজাল্ট, তার ইউনিভার্সিটি ব্যাকগ্রাউন্ড সব মিলিয়ে সেটা তখন দেখছে। কিন্তু আমরা কিন্তু ওইটা চিন্তা করছি না যে এখন আমি কোন মানে পড়াশোনাটা করলে কোনটা ডিমান্ড আছে ওটা দেখে কিন্তু আমরা করি না। এবং টেকনিক্যাল, আমি বলি যে একজন বিবিএ থেকে বা বিবিএ পাশ করার থেকে সে যদি একটা ডিপ্লোমা ইন সামথিং টেকনিক্যাল সাবজেক্টে করে, তার কিন্তু জব স্কোপ মানে পাওয়াটা অনেক ইজি হয়। তো যেটা হচ্ছে যে আমাদের কর্পোরেট থেকে যদি ওনারা বলেন যে ক্যাম্পাস টু কর্পোরেট, আমার মনে হয় যে আমি শুধু একটা কথা বলবো, যখন আমি বিএমএ জয়েন করি তখন বাংলাদেশে তো এই বিবিএমবিএ মানে বা এক্সিকিউটিভ এমবিএ সন্ধ্যাবেলা ইভিনিং কোর্স করা ছিল না। আমাদের বিআইএমএ তখন ছিল ডিপ্লোমা, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন পার্সোনাল ম্যানেজমেন্ট, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট, এবং পাকিস্তান আমল থেকে ডিপ্লোমা ইন পার্সোনাল ম্যানেজমেন্ট ছিল। তো তখন ওখানে যারা পড়তো, ইভিনিং এর ক্লাস হতো, যারা চাকরি করে পড়তে পারবে, আমাদেরকে বলতো যে যারা ডিপ্লোমা ইন পার্সোনাল ম্যানেজমেন্ট করেছে শুধু পাঠিয়ে দেন, চাকরি নিয়ে নেবে তাদেরকে। এবং যারা ফার্স্ট ক্লাস পাবে তাদেরকে কোনো কথাই নাই, তাদেরকে একটা বেশি ইনক্রিমেন্ট দিয়ে নিয়ে নেব। তার মানে তখন ওই জব মার্কেটে আমাদের ওই ডিপ্লোমা ইন পার্সোনাল ম্যানেজমেন্টের অনেক ভ্যালু ছিল। তারপরে হচ্ছে যে এখন চেঞ্জ হতে হতে এখন এক্সিকিউটিভ এমবিএ। আমি এখনো আমার অর্গানাইজেশন বলি, যদিও 20 বছর চাকরি করার পরে আমি উপরে ওঠার সিঁড়িটা না পেয়ে আমি 2000 সালে আমি বিআইএম ছেড়ে দিই এই সরকারি চাকরিটা। তারপর আমি ইউএনডিপির একটা প্রজেক্টে চলে যাই অ্যাজ ট্রেনিং কোঅর্ডিনেটর। তারপর থেকে আমি ইউএন এর সাথে আমি কাজ করে যাচ্ছি। হ্যাঁ, তো যেটা আমি বলতে চাচ্ছিলাম যে যেহেতু ট্রেনিং এ, এই জন্য আমি ট্রেনিং বলবো যে ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। বললাম 40 বছর বয়স এর পর থেকে এই সময়টাকে বলা হচ্ছে মিডল এজ। এই সময় একটা মানে ক্যারিয়ার নিয়ে একটা চ্যালেঞ্জের একটা সময় চলে আসে। তো আপনার কাছে কি মনে হয় যে ট্রেনিং এই সময়টাকে কিভাবে আরো মানে একটা বেটার জায়গায় নিয়ে যেতে পারে? একটা মিডল এজ ক্যারিয়ার ক্রাইসিস যে তৈরি হয়, দেখা যাচ্ছে যে একটা জায়গায় গিয়ে স্টাক হয়ে গেছে ক্যারিয়ারটা, আর গ্রো করতে পারতেছে না। তো ওই জায়গাটায় আপনার কি মনে হয় ট্রেনিং কোনো ভূমিকা কি পালন করতে পারে? ট্রেনিং কি তাকে গ্রোথটা কি ইজি করে দিতে পারে কিনা একটু যদি বলবেন। আচ্ছা, আমি যদি একটু আমার দিক থেকে বলি, আমার অভিজ্ঞতা থেকে, আমি যখনই দেখেছি যে আমি তো বাইরে কাজ করতে চাইতাম, সবসময় কনসালটেন্সি করবো, বিএমএ থাকবো, কিন্তু যেহেতু সুযোগ আছে আমি বাইরেও কাজ করব। তো আমি সবসময় চিন্তা করতাম যে এখন মার্কেটে কোন ট্রেনিংটার ডিমান্ড আছে। আমি এরকম হয়েছে, আমি বলি প্রথম এটাকে বলে ভিএপ ট্রেনিং, ইউনিসেফ ভিজুয়ালাইজেশন ইন পার্টিসিপেটরি প্রোগ্রাম, ভিআইপিপি। সো এই ট্রেনিংটা যখন ওরা লঞ্চ করলো, নীল বেকি বলে একজন ভদ্রলোক, উনি এসে, এটা কিন্তু আমাদের ট্রেনিং এর সব মেথড এখানে আছে, বাট ওইটা একটা প্যাকেজ, একটা ঝুড়ির মধ্যে নিয়ে আসলো, বললো ভিপ। এই যে আমাদের কার্ড ইউজ, বিভিন্ন রকমের ট্রেনিং ম্যাটেরিয়াল ইউজ, মেথড ইউজ এর উপরে।
তো আমার বান্ধবী তখন কাজ করতো, প্রতি বলে ওর একটা অর্গানাইজেশন আছে, ও আমাকে বললো ট্রেনিংটা করার জন্য। তো আমি দেখি যে তখন ট্রেনিং এর ওদের মধ্যে খরচ হয়, আমাদেরকে রাজেন্দ্রপুরে রেখেছে, প্রায় 30,000 টাকা পার পার্সনের চলে যায়, কিন্তু ওরা আমাদেরকে বললো যে আমাদেরকেও ফিস দিতে হবে। আচ্ছা, ওই সময় 92-তে আমি নিজে পকেট থেকে 15,000 টাকা দিয়ে আমি এই ট্রেনিংটা করি, এবং আমার বান্ধবী বলেছে যে তুই যদি এখানে ভালো করিস তাহলে দেখবি যে তোর ডিমান্ড বেড়ে গেছে ইউনিসেফে। আচ্ছা, আমি একজন ট্রেনার অলরেডি, তখন আমি অনেক ভালো করি এবং এরপর থেকে আমি ওদের ট্রেনার হয়ে যাই, এবং দেখা গেছে আমার 15,000 টাকা জাস্ট আমার 2 দিনের অনারিয়াম থেকে তারা আমাকে, বা 2 বা 3 দিনের অনারিয়াম থেকে আমি পেয়ে গেছি সেই 92-93-তে। তারপরে যেমন আমি পিআরএ ট্রেনিং করলাম, তখন এসডিসি এবং ইউএনডিপি পার্টিসিপেটরি র্যাপিড অ্যাপ্রাইজাল দিয়ে, মানে পার্টিসিপেটরি অ্যাপ্রোচে তারা শুরু করলো অনেক গবেষণা, রিসার্চ। এটা রিসার্চ ম্যাথোলজির একটা অংশ। এটা হচ্ছে পার্টিসিপেটরি অ্যাপ্রোচ, যে আমি যখন ইয়ের কাছে যাব, যারা লেখাপড়া জানে না, নিরক্ষর লোক, হ্যাঁ, তাদেরকে তো আমি কিভাবে প্রশ্ন করব, তাদেরকে আমি কিভাবে বসবো, তাদেরকে নিয়ে গোল হয়ে বসবো, কথা বলবো, এবং আমি কি কথা বলছি, এবং আমি কিছু ছবি টবি দিয়ে আমি তাদের অ্যান্সার গুলো নিব। তো ওই পিআরএ মেথড আমি তখন ওদের কাছ থেকে ওই ট্রেনিংটা নিলাম। নেওয়ার পরে দেখা গেল যে আমি তখন আবার পিআরএ ট্রেনার ছিলাম, বা পিএটিসিতে আমি পিআরএ ট্রেনার হিসেবে কাজ করেছি তবে, যেখানে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টার সাভারে, যেখানে গভর্নমেন্টের ফাউন্ডেশন কোর্স গুলো হয় এবং গভর্নমেন্টের যারা মানে সিভিল সার্ভিসের তাদের ট্রেনিং হয়। তারপরে হচ্ছে যে এরপরে আমি দেখলাম আবার যে অবজেক্টিভ ওরিয়েন্টেড প্রজেক্ট প্ল্যানিং জিটিসে, ওরা তখন ওই ট্রেনিংটা করছে। ওই ট্রেনিংটা করতে গিয়ে আমার নিজের কিছু ফিস দিতে হয়েছে, আমি অফিস থেকে ছুটি নিয়েছি, নিয়ে ট্রেনিংটা করেছি। তারপর আমি আবার তাদের রিসোর্স পার্সন হয়ে গেলাম, যেখানে গেছি ভালো করেছি। তারা বলছে আপনি তো আমাদের ট্রেনার হতে পারেন। তো ট্রেনিংটা নিয়েছি, নিয়ে আমি ট্রেনার হয়েছি। তো আমি যেটা বলি যে আমরা আসলে যে লাইনে আমি থাকি না কেন, আমি যদি বলি যে আমি ইউনিভার্সিটির টিচার, প্রফেসর, তখন আমার মাস্টার্স করতে হবে, আরেকটা কিছুতে এমফিল করতে হবে, আমাকে পিএইচডি করতে হবে, আমার তার সাথে সাথে আমার কিছু গবেষণা করতে হবে। একদম একজন, তাই না, ইউনিভার্সিটির টিচারকে আমরা কি বলবো, তাকে সেভাবে যেতে হবে। আমি একজন ট্রেনার, তাহলে আমাকে জানতে হবে যে নতুন নতুন কি কি ট্রেনিং এর স্কোপ আছে, এবং আমি যখন ট্রেনিং এ আমার ক্লাসরুমে দাঁড়াবো, আমি কিন্তু ট্রেনিং ভাবতে হবে আমার কিন্তু এটা অ্যাডাল্ট লার্নিং না, অ্যাডাল্ট লার্নিং বাচ্চাদের পড়াচ্ছে না। ইউনিভার্সিটির ছাত্রকে দেয় কথা বলবো না, চুপ হয়ে যাও, এটা তো পারবে না। হ্যাঁ, কিন্তু অ্যাডাল্ট লার্নিং এ আই টু বি ভেরি কেয়ারফুল, এবং আমার অনেক কিছু জানতে হবে, এবং আমি তাদের এই পার্টিসিপেন্টদেরকে আমার কিভাবে আমার ডিল করতে হবে, এবং আমার তখন অনেক ভালো এই বিষয়গুলোতে আমার নলেজ রাখতে হবে আসলে। আচ্ছা, তাই না? আবার একটা জিনিস হচ্ছে, আমি যখন প্রথম বিআইএম এ অল্প বয়সী যখন ট্রেনার, আমি একজন নারী ট্রেনার, হ্যাঁ, আমি আগে এই কথাটা বলেছি, আমার পার্টিসিপেন্ট যখন সব মেল, আমি বুঝতাম যে আমাকে তারা কিছু প্রশ্ন করছে, যেটা ওরা আমাকে একটু দেখতে চাচ্ছে যে এই অল্প বয়সী নারী ট্রেনার উনি কি উত্তর দিতে পারে কিনা। আমি কিন্তু ক্লাসে বুঝতে পারতাম। তো তখন আমার মনে হতো যে আমি যদি উত্তর দিতে না পারি, এটা কেমন লজ্জার ব্যাপার হয়ে যায়। ধীরে ধীরে যখন আমার এক্সপিরিয়েন্স বাড়লো, আমি বিভিন্ন রকম, আমি অনেক টিওটি পেলাম, বিদেশ থেকে ট্রেনিং পেলাম, আইলো ট্রেনিং করতে আমি যে তুরিনে গিয়েছি, জাপানে পেয়েছি, আমি আমেরিকাতেও ট্রেনিং পেয়েছি। তো আমি পাকিস্তানে রিসার্চ করতে গিয়েছি, 3 বার পাকিস্তানে আমি কাজ করেছি হিউম্যান রাইটস সিচুয়েশন উপরে ওদের। হ্যাঁ, তো এইগুলোর থেকে তখন আমার কাছে মনে হয়েছে আমি সব ক্লাসে সব অ্যান্সার দিতে পারবো তেমন না। আমাকে প্রশ্ন করলে আমি বলবো যে হ্যাঁ, ক্লাসে কেউ আছেন যিনি আমাকে উত্তর দিতে পারে, এটা আমার জানা নেই। আর যদি হয় আমি জেনে এসে আপনাদেরকে আগামীকাল আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, এই অ্যাডাল্টদের সাথে আমার কিন্তু এইভাবে আবার ডিল করতে হবে যে হ্যাঁ, আমি সব জানবো এমন নয়। মানে দিস ইজ আ ভেরি নাইস জেস্টার, মানে এত সুন্দর করে না বলাটা, এটা আমি শিখলাম। আচ্ছা ম্যাম, এটা আমি জানি আপনি আমাদের এই ট্রেনিং ইন্ডাস্ট্রিকে কতটা সমৃদ্ধ করেছেন, কিন্তু আমি চাই যে অডিয়েন্স তো জানুক। আপনি বলেন একটু
ট্রেনিং ইন্ডাস্ট্রিতে আপনার উল্লেখযোগ্য যে অবদানগুলো একটু বলেন, কারণ সবার জানা দরকার। যারা আমার পার্টিসিপেন্ট ছিল তারা আমার হয়ে বলবে, আমি মনে করি। যেমন আমি এখন যে ট্রেনিংটা করছি, 6 দিনের ট্রেনিং, আমি নিড অ্যাসেসমেন্ট করে আমি ট্রেনিং দিচ্ছি। এটা গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা, যেটা আগে সিডা বলতাম আমরা। আচ্ছা, তো ওদের একটা এখন নার্সদেরকে, বিকজ এখন নার্স ম্যানেজার বলা হচ্ছে। আগে আমরা ভাবতাম যে নার্সরা শুধু সার্ভিস দিচ্ছে, কিন্তু ওনারা এখন একটা ওয়ার্ডের হেড, ওনারা একটা ইউনিটের হেড। এখন অনেক নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট হয়েছে, এটা প্রিন্সিপাল, তারা ট্রেনার, ইনস্ট্রাক্টর, টিচার, তাদেরকে এখন অনেক কিছু ম্যানেজ করতে হয়। সো এখন তাদের জন্য ম্যানেজমেন্ট ট্রেনিং দরকার। এই যে আমি বললাম যে ট্রেনিং এ দেখেন এই যে নিড আসছে, যে কোন প্রফেশনে কাদের জন্য কোন ট্রেনিংটা দরকার। হ্যাঁ, এবং এখনো কিন্তু যেহেতু আমাদের ডোনার ওরা চাচ্ছে বলেই আমাদের নিড অ্যাসেসমেন্ট করে আমরা ট্রেনিং করাই। আমি অনেক অর্গানাইজেশনে নিড অ্যাসেসমেন্ট করে ট্রেনিং করিয়েছি, কিন্তু দেখা যাচ্ছে যে এখন আমাদের গভর্নমেন্টে বন্য জায়গায়, আচ্ছা ও এই ট্রেনিংটার এটা হলো একটা কন্টেন্ট, এই দিয়ে আমরা একটা টাইটেল করে ট্রেনিং দিয়ে দিই, কিন্তু আসলে আমার যারা পার্টিসিপেন্ট তাদের আসলে ট্রেনিংটা নিড আছে কিনা, এই কন্টেন্ট গুলো তাদের দরকার আছে কিনা, এই অ্যাসেসমেন্টটা এখনো খুব কম করা হয়। এবং এই অ্যাসেসমেন্ট করে যেমন আমি এখন ট্রেনিংটা করাচ্ছি, তো এখানে আমি তো 6 দিন আমি ডিজাইন করেছি, আমি কোঅর্ডিনেটর, 6 দিন তো আমি ক্লাস নিতে পারবো না। তো আমি যেটা করছি, আমি সাবজেক্ট গুলো জানি যে বাংলাদেশে কে এই সাবজেক্টে সবচেয়ে ভালো, আচ্ছা, আমি তাকে রিকোয়েস্ট করছি। কিন্তু এটা গভর্নমেন্ট প্রজেক্ট হওয়াতে অনিয়মটা খুবই কম, কারণ আমাদের এখন অনেক ট্রেনাররা আছে যারা এখন ফ্রিল্যান্স ট্রেনার। একটা সময় আমরা বলতাম যে ফ্রিল্যান্স ট্রেনার হয়ে বাঁচা যায় প্রফেশনে, কিন্তু এখন আমি বেঁচেছি, আমার সাথে সাথে আমি দেখি যে আমাদের এখন অনেক ট্রেনার, খুব নামকরা ট্রেনার, তার অনেক ভালো আছে এবং পেশাগত জগতেও ভালো আছে, আবার ইনকামও ভালো করছে। আচ্ছা ম্যাম, আপনার কাছে আমাদের জানতে চাওয়া যেটা, সেটা হচ্ছে গিয়ে ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট কিভাবে হেল্প করতে পারে? ভবিষ্যৎ বাংলাদেশ করতে আমি যেটা বলছি যে আমি কিন্তু আমার বেশিরভাগ প্রজেক্ট আমি গভর্নমেন্টের সাথেই কাজ করি। কিন্তু আচ্ছা, যেমন এই যে আমি নার্সদের কথা বললাম, এরা কিন্তু গভর্নমেন্টের নার্স, সব গভর্নমেন্ট মেডিকেল কলেজ, হসপিটাল এদের। এবং এর আগেও আমি যেটা কাজ করেছি, যে আপনারা জানেন যে এখন জেন্ডার বাজেট হয় প্রতি বছর, যখন আমাদের বাজেট, আমাদের জুনের শেষে আমাদের ফাইন্যান্স মিনিস্টার, আমরা তো সবাই বসে থাকি তাই না, আমরা শুনি যে উনি বাজেট পেশ করছেন সংসদে, পার্লামেন্টে। এখন 2010-এ আমি যে প্রজেক্টে ছিলাম, তখন আমরা প্রথম 4টা মিনিস্ট্রি দিয়ে জেন্ডার বাজেট শুরু করি, সেটা জেন্ডার বাজেট। এখন 44 মিনিস্ট্রি জেন্ডার বাজেট হচ্ছে। এবং আমি এই করোনার পরেও এই 2-3 বছর আমি ম্যানুয়াল তৈরি করে 44 মিনিস্ট্রির যারা জেন্ডার রেসপন্সিভ প্ল্যানিং এন্ড জেন্ডার রেসপন্সিভ বাজেট তৈরি করছে, আমি তাদেরকে ট্রেনিং দিয়েছি। তাহলে হচ্ছে যে এই যে এখন আমরা ভাবছি যে এই যে জেন্ডার ইস্যুকে আমরা এখন অনেক সময় মনে করি যে ইটস অনলি উইমেন ইস্যু, বাট জেন্ডার ইস্যু ইজ নট অনলি উইমেন ইস্যু। জেন্ডার ইজ সোশ্যালি কনস্ট্রাক্টেড রোল অফ পিপল। তো এখানে আমার নারী আছে, পুরুষ আছে, এখানে আমার ফিজিক্যালি চ্যালেঞ্জ পিপল আছে, আমার এখানে ট্রান্সজেন্ডার আছে, থার্ড জেন্ডার আছে, এরা সবাই যে ল্যাগিং বিহাইন্ড পিপল, এরা জেন্ডার ইস্যু। এখন নারীরা যারা পিছিয়ে আছে তাদের কথা বলবো, তাহলে নারীদের কথা। একটা সময় যদি পুরুষ পিছিয়ে থাকে তাদের জন্য বলবো, এটা হলো জেন্ডার ইস্যু। এখন গভর্নমেন্ট থেকে আমাদের যেটা হচ্ছে যে আমাদের 5-year প্ল্যানের মধ্যে জেন্ডার ইস্যুটাকে খুব চিন্তা করা হচ্ছে, জেন্ডার বাজেট তৈরি করা হচ্ছে, এবং আমি অনেক প্রাইভেট সেক্টরে এখন জেন্ডার পলিসি তৈরি করে দিচ্ছি। হ্যাঁ, এর মধ্যে আমি একটা প্রজেক্টে কাজ করলাম, সেই প্রজেক্টে আমরা কয়েকজন মিলে কাজ করেছি যে এইচআর পলিসিটা কতটুকু জেন্ডার রেসপন্সিভ গার্মেন্টস সেক্টরে। আচ্ছা, হ্যাঁ, গার্মেন্টস এর সেক্টর গুলাতে, যেটা এখন আমরা জানি যে যেহেতু বায়াররা কোড অফ কন্ডাক্ট তৈরি করে দেয়, ওদেরকে মানতে হয়, তারপরেও তারা কতটুকু মানছে এটার উপরে আমরা কিন্তু আমি গবেষণা করেছি যে আসলে নারীকে কি এই সুযোগগুলো দেওয়া হচ্ছে, সে কি ম্যাটারনিটি পাচ্ছে, তার কি আলাদা ওয়াশরুম আছে, ডে কেয়ার সেন্টার আছে,
বাচ্চার জন্য ব্রেস্ট ফিডিং এর আলাদা জায়গা আছে, তার নামাজের জায়গা আছে, তার জন্য আলাদা হেলথ এই ডক্টর, মেয়ে নার্স আছে বা ডাক্তার আছে। সো এখন হচ্ছে যে আমি যদি বলি যে ফিউচারের জন্য আমাদের এগুলো তো আছেই, প্লাস হচ্ছে যে অনেকে ভয় পাচ্ছে এখন, যেহেতু বলা হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যদি চলে আসে, কারণ আমাদের তো আসলে লোকদের চাকরি চলে গেলে আমাদের জন্য খুব খারাপ, কারণ আমাদের তো লেবার ফোর্সের যে ব্যাপারটা এখন বেকার, যদি এমনি অনেক বেকার, তার উপরে আরো যদি বেকার বাড়ে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যদি চলে আসে, আসলে কি বেকার বাড়বে কিনা। আমাদের গার্মেন্টস সেক্টরে তখন আমরা জিজ্ঞেস করেছি, তারা বলেছেন আমরা অন্য জায়গায় তাকে কাজে লাগাবো, তারপরেও আমাদের চিন্তা করতে হচ্ছে যে আমাদের এই যে ওয়ার্কফোর্স বা লেবার ফোর্স, আমরা তাদেরকে কিভাবে উন্নয়নের দিকে নিয়ে যাব। পাশাপাশি আমি একটা কথা বলতে চাই, আর কোথায় ট্রেনিং এর যে স্কোপটা, আমি ইভেন ওমেন থেকে একটা কাজ করেছি যে আমাদের মাইগ্রেন্ট উইমেন ওয়ার্কার্স এর উপরে, ওটা একটা গবেষণা ছিল আমাদের রিসার্চ, এবং আমি প্রায় 10 দিনের মতো ছিলাম। আমি একাই গিয়েছি ইউএইতে, দুবাই, আবুধাবি, এসব জায়গায়, যে আমাদের যে নারী কর্মীরা বা নারীরা যখন গিয়ে কাজ করছে তাদের সিচুয়েশন কি, অন্য কান্ট্রি যে কাজ করছে তাদের সিচুয়েশন কি। তো ওখানে গিয়ে দেখলাম যে আমাদের বেশিরভাগ গৃহকর্মী, কিন্তু গৃহকর্মীদের মধ্যে ডিমান্ড অনেক বেশি হচ্ছে ফিলিপিন, শ্রীলঙ্কা এদের। কেন? তারা ইংরেজি জানে না। নার্সের অনেক ডিমান্ড, কিন্তু আমাদের এই যে আমি যে নার্সের ট্রেনিং দিতে আমি বলছি, আমাদের এই যে আমাদের ইংরেজিতে যদি আমাদের আরো দক্ষতা বাড়ানো দরকার, আমাদের কেয়ার গিভার দরকার আরো, কারণ আমাদের এখন বয়স বাড়ছে, এখন ঘরে আমাদের সে বুয়াও না আবার সে নার্সও না, মাঝামাঝি যে একজন ওল্ড পার্সন বা একজন সিক পার্সনকে ঘরেও সে টেক কেয়ার করতে পারে। সো আমাদের এখন চিন্তা করতে হবে, এই ট্রেনিং গুলো আমাদের দিতে হবে, এবং আমাদের যে গৃহকর্মীদেরকেও আরেকটু স্কিল করে পাঠাতে হবে। বিএনইটি ওদেরকে 5-7 দিনে কিছু কিছু শিখায়। যে মহিলা গ্রামে কোনোদিন সে ওয়াশিং মেশিন দেখে নাই, কিছু দেখে নাই, তাকে 7 দিনে কি ট্রেনিং দিবে। ইভেন সে টয়লেট ইউজ অনেক কিছু সে জানে না, কিভাবে আয়রন করতে হবে। ওখানে যাওয়ার পরে দেখা যায় যে তাদেরকে আবার হয়তো এত টাকা খরচ করে যায়, তাদের হয়তো ফেরত পাঠানো। তো আমাদের দেখতে হবে যে ফিলিপিন, শ্রীলঙ্কা বা নেপাল থেকে, অবশ্য ইন্ডিয়া, এদের এখান থেকে যারা যাচ্ছে বিদেশে, আমাদের দক্ষ শ্রমিক পাঠানো দরকার। এবং স্কিলটা পেলে আমরা কিভাবে, এখন আমি স্কিল কিভাবে বাড়াবো, আমাকে ট্রেনিং দিতে হবে। সো ট্রেনিং ইজ মাস্ট অ্যাকচুয়ালি। এটা বললে হবে না যে ট্রেনিং এর দরকার নেই, নো, সব ক্ষেত্রে খুব ভালো লাগলো। আসলে অনেকগুলো বিষয় আসলে আমরা ক্লিয়ার হলাম, বিশেষ করে ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট এই সেক্টরের যে বিষয়গুলো আপনি বললেন, এবং অনেক অতীত ইতিহাসও জানতে পারলাম, এবং আপনার অনেকগুলো গল্প শুনলাম। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। আশা করি যারা আজকে দেখবে, দর্শকরা, খুব ভালো লাগবে তাদের কাছে। আমারও মনে হয় যে মানে আমি যদি একটুও কারোর ভিতরে আমার কথা থেকে অনুপ্রেরণা দিতে পারি, আমার মনে এই বয়সে এসে, এই সময় এসে, এত অভিজ্ঞতার পর, এটুকুই আমার আসলে বড় পাওয়া হবে। একদম সেটাই আর কি। আজকে আপনার মুখ থেকে যে কথাগুলো শুনলাম, এগুলো আসলে আমাদের নতুন করে চিন্তা করতে শেখায়, আমাদের ভাবতে শেখায়, এবং আসলে অনুপ্রেরণা যোগায়। এবং ম্যাম, আজকে আপনি আমাদের সাথে সময় দিয়েছেন, আমাদের শুনতে এসেছেন, বলি সেটা হচ্ছে যে আপনার আশেপাশে যারাই আপনার সান্নিধ্য পাইছি, তার মধ্যে আমি একজন খুবই ভাগ্যবান মনে করি নিজেকে। একদম ইনস্ট্যান্ট বলতে পারি যে অনুপ্রেরণা পাই, আপনাকে দেখেই পাই, আপনার একটু কথা শুনেই পাই, মানে একদম ফ্রম বটম অফ মাই হার্ট আমি এটা বলতে পারি যে আপনি আমাদের ইন্সপিরেশন। আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি, থ্যাংক ইউ সো মাচ আমাকে ডাকার জন্য। আজকে আসলে নারী দিবস, এই দিবসে আমরা যদি বলতে পারি, এবং এই জন্য জেন্ডার ইস্যুটা একটু বললাম, যে আজকের প্রতিপাদ্যের মধ্যে এটা আছে যে ইকুয়ালিটি এন্ড ইকুইটির কথা, সমসুযোগ, এবং বৈষম্যবিহীন একটা সমাজ, এবং নারীদের জন্য আমাদের আরো ইনভেস্ট করা, বিনিয়োগ করা, এবং নারীদের জন্য যদি বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট বলি, সেটাও ট্রেনিং এবং এন্টারপ্রেনারশিপেও আমি সবসময় বলতেছি যে আমরা সবাই মিলে হয়তো কাপড় তৈরি করছি, কিন্তু আমি ভালো ট্রেনিং আমাকে দেবে যে আমার প্রোডাক্টের কোয়ালিটি আমি আর কত
ভালো করতে পারবো, আমি কত বেশি আরো ইনোভেটিভ হতে পারবো, আমি আকর্ষণ করতে পারবো আরো লোকজনকে। একদম লাস্টে সেটাই বলতে পারি যে আমি 81 সাল থেকে ট্রেনার, কিন্তু আমি এখনো বলি যে আমিও অনেক মানে আমি প্রত্যেকটা ক্লাস থেকে আমি এখনো শিখছি। আমি নিজেই পারলে আমি আরো ট্রেনিং এ ঢুকে যাই। আমি এই যে নতুন করে এখন ইমোশনাল ইন্টেলিজেন্স যারা ক্লাস নিচ্ছে, আমি তাদের ক্লাসে বসে থাকি এবং শুনি। দিস ইজ দ্য টাইম ম্যাম, এই জন্য আসলে গ্রোথ আসে, এইভাবে করে গ্রোথ আসে আসলে। আর ওই যেটা ব্যাপার আসলে ওই কি বলে নতুন যে বিষয়গুলো আসবে শেখার মতো, সেগুলো তো আসলে গুরুত্ব দেওয়া উচিত, নতুন নতুন ট্রেনিং গুলোতে গুরুত্ব দেওয়া উচিত। কন্টিনিউয়াস লার্নিং একটা গুরুত্বপূর্ণ জিনিস। তো এটা আর কি আপনার কাছ থেকে এটা সবাই জানবে, আমি জানি, কারণ আপনার সাথে আমি অফলাইনে কথা বলছি, তো আমি জানি কন্টিনিউয়াস লার্নিং কেন ইম্পর্টেন্ট, আপনার কাছ থেকে শিখেছি। তো এটা সবারই জানা দরকার, আমার মনে হয় এই পডকাস্টটা দেখে অবশ্যই অবশ্যই সবাই জানবে এবং নতুন করে অনুপ্রেরণা পাবে। কারণ ম্যাম এখন এই সময় এসেও যে পরিমাণ স্পিড সহকারে যে পরিমাণ আগ্রহ এবং ভালোবাসা নিয়ে কথা বলেন এবং বলেন, এগুলো আসলে খুবই ইমপ্রেসিভ ব্যাপার। থ্যাংক ইউ ম্যাম, অনেক অনেক ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে সুযোগ দেওয়ার জন্য, কিছু কথা বলতে সুযোগ দেওয়ার জন্য, এবং এটা যারা শুনবে আমি তাদেরকেও ধন্যবাদ জানাবো। কেন আমি হয়তো তাদেরকে সামনে বসে কথা বলছি না, সামনে বসে কথা বললে হয়তো তাদেরকে আমি আপ্যায়ন করতে পারতাম, কিন্তু আমার কথা দিয়ে যদি তাদেরকে কিছু আপ্যায়ন করতে পারি, এটাই আমার। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ ফর ওয়াচিং। হ্যাঁ দর্শক, আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ যারা এতক্ষণ সময় ধরে আমাদের দেখলেন এবং আমাদের কথাগুলো শুনলেন। আশা করি সকলেই অনেক বেশি ভালো লাগবে, কারণ এখানে আজকে আমরা অনেক অনেক বিষয় শিখলাম, অনেক অন্যান্য বিষয় সম্পর্কে জানলাম, এবং এগুলো নিয়ে সবকিছু মিলিয়ে আমাদের আজকে খুব সুন্দর একটি সময় কাটলো। ম্যামকে অনেক অনেক ধন্যবাদ, ম্যাম আজকে আমাদের সাথে সময় দিলেন। ম্যাম থ্যাংক ইউ। আর দর্শক সকলকে বলো সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।